এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান সাহিত্য এক্সপ্রেস, সঙ্গে আমি সোমা সরকার। আমাদের এই অনুষ্ঠানের মূল বিষয় হলো সাহিত্য, যে সাহিত্য আমাদেরকে সমৃদ্ধ করে। আগেও বলেছি, বারবার বলবো। আজ বিশেষ একটা দিন, 26শে সেপ্টেম্বর। আমাদের প্রাণের সাগর, দয়ার সাগর বিদ্যাসাগর, তার আজকে জন্মদিন। যিনি না থাকলে হয়তো আমরা আলো দেখতে পেতাম না, যিনি না থাকলে আমরা শিক্ষায় শিক্ষিত হতে হয়তো পারতাম না। আজ তার জন্মদিন, এবং তিনি শুধু সাগর, দয়ার সাগর বা করুণার সাগর বলে পরিচিত নয়, তিনি আমাদের বর্ণ পরিচয় করতে শিখিয়েছে। সেই বর্ণ পরিচয়ের আজ জন্মদিন। আজ এমনই একটা বিশেষ দিনে আমরা আমাদের সঙ্গে পেয়েছি এক বিশিষ্ট অতিথিকে, যিনি একাধারে একজন শিক্ষিকা, একাধারে লেখিকা, এবং বর্তমানে তিনি বাচিক শিল্পের সাথে যুক্ত। তো চলুন আমরা পরিচয় করে নিই আমাদের বিশিষ্ট অতিথি অরিতা চ্যাটার্জি দিদিভাইয়ের সাথে। নমস্কার দিদি। নমস্কার। তুমি কেমন আছো আগে বলো? ভালো আছি, এবং বর্তমান পরিস্থিতিতে যতটা ভালো থাকা যায় সেরকমই আছি। এবং আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে তোমাকে জানাই স্বাগত। এবং আজকের এই বিশেষ দিনে তোমাকে আমরা পেয়েছি, এটা আমাদের পরম পাওয়া। যেহেতু তুমি শিক্ষকতার সাথে বিগত 28 বছর ধরে যুক্ত, সেটা আমাদেরকে আজকে সমৃদ্ধ করবে, এটা বুঝতেই পারছি। প্রথমে সবকিছু বলার আগে এবং যাওয়ার আগে, আজকের যে দিনটা, আজকের যে প্রাধান্য, আজকের যে দিনটা আমাদের কাছে কতটা, এটা তোমার প্রথমে আমি শুনতে চাইবো আমাদের দর্শকদের জন্য। প্রথমেই আজকে যার জন্মদিন, সেই মহান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি প্রণাম জানিয়ে, সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই আলোচনা শুরু করছি। ও জানতে চেয়েছে আজকের দিনেও বিদ্যাসাগর কতটা প্রাসঙ্গিক। আমাদের হাতে যে বর্ণের আলো ধরিয়ে দিলেন, তিনিই তো বিদ্যাসাগর। আজকে উনি না থাকলে আমরা হয়তো এতটা এগিয়ে আসতে পারতাম না। যে সময়ে নারীরা একেবারেই পিছিয়ে ছিল, তারা ঘর থেকে বাইরে বেরোতে পারতো না, শিক্ষার আলো তো দেখা দূরের কথা, সমাজে সংসারে সব জায়গাতেই তারা পিছিয়ে ছিল। সেই নারীদের কথা ভেবে তিনি তাদের জন্য যা করে গেছেন, তাদের যে শিক্ষার আলো দিয়েছেন। তিনি বর্ণ পরিচয় তো সবার জন্য লিখেছিলেন, কিন্তু বিশেষভাবে তিনি যে নারীদের যে এই শিক্ষার আলো দেখিয়েছিলেন, তার জন্যই হয়তো আজকে আমরা এখানটাতে বসে আছি, এত দূর আমরা এগোতে পারছি। একদম তাই, সত্যি কথাই। যেমন আমাদের যে সাহিত্য সম্ভার, যেটা আমাদের গদ্য সম্ভার, কবিতার সম্ভার, সবকিছুর মধ্যে যেহেতু সাহিত্যর একদম রয়েছে, তো সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তাকেই বলা যায় গদ্যের জনক, তাকেই বলা যায় গদ্যের শিল্পী। তো এই কথাটা আপনার কাছে কতটা তাৎপর্যপূর্ণ দিদি? এটা তো ভীষণভাবেই তাৎপর্যপূর্ণ, কারণ বেশিরভাগ জনই মেনে নিয়েছেন তিনিই গদ্যের জনক।
যদিও দু একটা হয়তো অন্য মতবাদ থাকতেও পারে, অনেকে হয়তো সেটা নিয়ে একটু সমালোচনা করেছেন, কিন্তু আমরা এটা সর্বজন স্বীকৃত যে তিনি গদ্যের জনক, আধুনিক গদ্যের জনক। এখানে তাহলে আমরা একটু পিছিয়ে যাই, একটু ইতিহাসের দিকে যাই, ভাষার ইতিহাসের দিকে, সাহিত্যের ইতিহাসের দিকে। যেখানে আমরা মধ্যযুগ পর্যন্ত দেখেছি সেখানে গদ্যের কোনো স্থান ছিল না, সবটাই সেখানে ছিল কাব্য। আমরা বাংলা ভাষা যেখান থেকে শুরু করেছি, যেখান থেকে আমরা চিনতে শিখেছি যে এটা বাংলা ভাষা, সেই 10ম শতাব্দীতে চর্যাপদের মধ্যে দিয়ে। তারপরে সেটা ছিল বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার আদি যুগ। তারপরে মধ্যযুগ এলো, সেখানেও আমরা দেখতে পাচ্ছি সবটাই কিন্তু কবিতার আকারে লেখা হয়েছে, সবই কাব্য লেখা হয়েছে, এবং বেশিরভাগই হয়েছে সেখানে পৌরাণিক কিছু উপাখ্যান, দেবদেবীদের নিয়ে লেখা, এগুলো বেশি লেখা হয়েছে তখন। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এবার 1700 সালের মানে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধ থেকেই একটু একটু গদ্য লেখা শুরু হতে লাগলো। সেটা সবটাই কিন্তু বিভিন্ন অফিসের কাজের জন্য, বিভিন্ন দলিল দস্তাবেজ এসবগুলো যখন লেখা হচ্ছে, বা বিভিন্ন প্রয়োজনে কিছু হয়তো প্রবন্ধ লিখতে হচ্ছে, সেখানেই গদ্য ভাষাটা ব্যবহার করা তখন আস্তে আস্তে শুরু হলো। এবং সেই সময়টা আমরা দেখেছি আমাদের দেশের সামাজিক রাজনৈতিক একটা বিরাট পরিবর্তন। কেন, যখন থেকে ব্রিটিশরা আমাদের দেশে এলো, তারপর থেকে তারা যে শাসনভার নিয়ে নিল, তখন থেকেই কিন্তু আমাদের দেশের রাজনীতিতেও একটা বিরাট পরিবর্তন এলো, যার জন্য মানুষের মানসিকতারও পরিবর্তন এলো। একটা বিশাল ধাক্কা খেলো মানুষ তখন, না? যখনই প্রথমের দিকে তো ইংরেজদের চরিত্রটা বুঝতে পারেনি, তারপরে যখনই তারা বুঝতে পারলো যে এরা আমাদের ওপরে এরকম অত্যাচার করছে, আস্তে আস্তে ধরো নীল বিদ্রোহ একটু একটু করে যখন আমরা এগোচ্ছি আরো 19বিংশ শতাব্দীর দিকে, তখন এটা ভীষণভাবেই জনমানুষে একটা ভীষণ মানে আলোড়ন তুলছে। এইবার এই 19বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে আমরা জানি বিদ্যাসাগরের জন্ম হয়েছিল 1820 সালে। এদিকে 1800-তে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়েছিল, সেটাও তারও কিন্তু আমাদের এই সাহিত্য বা ভাষার ক্ষেত্রে তার অবদান আছে। এবার তার আগে, বিদ্যাসাগরের আগে আমরা প্যারীচাঁদ মিত্র, যিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম নিয়ে লিখেছেন, তার গদ্য আমরা পেয়েছি। তার আগে রামমোহনের পেয়েছি, রামমোহন এবং প্যারীচাঁদ মিত্রের গদ্য কিন্তু আমরা বিদ্যাসাগরের আগে পেলাম। কিন্তু বিদ্যাসাগর যেটা করলেন, সবচেয়ে যেটা বলা যায় এক কথায়, তিনি সাধু গদ্যকে সাধু রূপ দিলেন, সুস্বাদু করে তুললেন, সরস করে তুললেন। দেখো, তখনকার লেখা আর এখনকার লেখা তো এক নয়, ভাষা তো ক্রমিক পরিবর্তনের মধ্যে দিয়ে আসছে, ভাষার তো গতি নদীর মতনই। তার আগে অব্দি সন্ধি মানে সমাসবদ্ধ শব্দ বেশি গদ্যে ব্যবহার করা হতো। বিদ্যাসাগরও সমাসবদ্ধ শব্দ ব্যবহার করলেন, কিন্তু সেটা অনেক বেশি সরস, আসলে দুর্বোধ্য একটা ব্যাপার ছিল, সেটাই তিনি অনেকটা বেশি তখনকার তুলনায় অনেক বেশি সহজ করে তুললেন, সরস করলেন, এবং একটা গতিশীলতা দিলেন, যে চট করে একটা ছন্দময় করে তুলছেন। এবং আরো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে তিনি ছেদ জ্যোতিগুলোর একটা সুন্দর ব্যবহার করলেন, কমা, সেমিকোলন, এগুলোকে ঠিক ঠিক জায়গায় তিনি ব্যবহার করতে শুরু করলেন। আর বাক্য মানে বাক্য, উপবাক্য, এই যে ভাগ করে করে, তাহলে কি হয়, পড়তে তুমি একটা টানা লম্বা একটা বাক্য পড়তে যতটা অসুবিধা হয়, যখনই আমরা সেটাকে ভেঙে ভেঙে পড়ছি, আমাদের কাছে সেটা সহজবোধ্য হয় এবং অত্যন্ত মানে সুখশ্রাব্য হয় ব্যাপারটা। তো এইভাবেই তিনি কিন্তু গদ্য মানে গদ্যের মধ্যে একটা পরিবর্তন আনলেন, এবং এটা সমাদৃত হলো, এবং সমাদৃত হলো বলেই তখন তাকে সবাই গদ্যের জনক আখ্যা দিলেন। যদিও অনেক পরবর্তী সময় তিনি আরো যখন লিখলেন, আসলে ওনার এই জনক পাওয়াটার পেছনে হয়তো অনেকটা লড়াই ছিল, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও কিন্তু তার সময়কালেরই, এবং তিনি কিন্তু বিদ্যাসাগরকে একটু ব্যঙ্গই করেছেন যে তিনি প্রাইম রাইটার, মানে জাস্ট প্রথম আদ্য যে লেখা সেই লেখা উনি লিখছেন। কিন্তু তিনি কিন্তু পরবর্তীকালে আবার বলেছেন যে এই মানুষটা যদি না থাকতো তাহলে হয়তো এই গতি বা এই আমাদের যুগটার সূচনাটা হতে পারতো না। অবশ্যই। তো সেই ক্ষেত্রে তোমার কি, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে পরিবর্তন করলেন, নিশ্চয়ই তার গুরুত্বটা অবশ্যই রয়েছে, তো সেই গুরুত্বটা তোমার কাছে কতটা মনে হয়? আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু ওনাকে অনেকদিন পর্যন্তই ব্যঙ্গ করেছে, একদম
শুধু ভাষার ক্ষেত্রে নয়, বিষয়ের ক্ষেত্রে সবকিছু নিয়ে। যদিও বঙ্কিমচন্দ্র অনেকটাই ছোট তার থেকে, প্রায় 18 বছর, সম্ভব 1838 বোধহয় বঙ্কিমচন্দ্রের জন্ম। এবং বঙ্কিমচন্দ্র তো তিনি মানে উপন্যাস লিখেছেন। এবার সাহিত্যিক হিসাবে কার কতটা গুরুত্ব সেটা আমি বলতে চাই না, কে উৎকৃষ্ট বা কিছু, কিন্তু বিদ্যাসাগর যে পথটা দেখিয়ে দিয়ে গেছেন এবং বিদ্যাসাগরের সেই লেখাগুলো নিয়ে তিনি ব্যঙ্গ করেছেন। এমনকি তিনি যে বিষয়গুলোকে নিয়ে আসছেন, বিশেষ করে যখন ওই যে বহুবিবাহ নিয়ে তিনি লিখছেন, কারণ বিদ্যাসাগর একদিকে যেমন অনুবাদ সাহিত্যগুলো লিখেছেন, সেগুলো নিয়ে ধরো আরো বেশি, হ্যাঁ আরো ধরো পরে আলোচনা করতে, তিনি যেগুলো লিখেছেন। তাছাড়া তিনি এই যে সমাজ সংস্কার, কারণ তিনি মূলত সমাজ সংস্কারক আমার দৃষ্টিতে অন্তত, যে তিনি সাহিত্যিক হিসেবে তার তো অবদান আছেই, সাহিত্য করেছেন, বা যে ভাষা সাহিত্যের থেকেও আমি বলবো ভাষার দিকে তার অবদান বেশি। ভাষার ক্ষেত্রে এই যে ভাষাটাকে তিনি পরিবর্তন করলেন, বা তিনি ভাষা শিক্ষার জন্য যে বইগুলোকে নিয়ে এলেন, যিনি বর্ণ পরিচয় সবার হাতে তুলে দিলেন, সেটা তো গুরুত্বপূর্ণ ছিলই। তাছাড়া সমাজ সংস্কারক হিসাবে, কারণ সমাজের মূলে যেভাবে তিনি আঘাত করেছিলেন বা তিনি যে পরিবর্তনগুলো করেছিলেন, সেগুলো তো আমরা পরে বুঝতেই পারছি যে তিনি কি করে গেছেন। সেই সময় তাকে প্রচুর লড়াই করতে হয়েছে। যেটা বলছিলাম, বঙ্কিমচন্দ্র কিন্তু যখন তিনি বহুবিবাহ নিয়ে লিখছেন, তখন বলছেন কি দরকার, এগুলো তো আস্তে আস্তে কমেই যেত সমাজে, মানুষ যখন শিক্ষা দীক্ষা পেত এগুলো তো কমেই যেত, এগুলো নিয়ে আর অ্যাক্ট করা মানে বের করার কি দরকার। এবং বিধবা বিবাহ নিয়েও তিনি কটাক্ষ করেছেন, তার নিজের উপন্যাসেই তিনি সেখানে মানে বলাচ্ছেন যে বিধবার বিয়ে দেয় সে মানে তার মতন মূর্খ কে আছে, এরকম কথাও বলেছেন। বঙ্কিমচন্দ্র নিজে কিন্তু একটু রক্ষণশীল ছিলেন, তিনি একটু ধর্ম মানে সব ব্যাপারেই তিনি একটু মানতেন, তিনি একটু ধর্মভেদ, হ্যাঁ তো না ওনার মধ্যে, হ্যাঁ উনি যথেষ্ট শিক্ষিত ছিলেন, সে ঠিক আছে, তিনি উপন্যাস লিখেছেন, সবই করেছেন, তিনি আনন্দমঠ লিখেছেন, কিন্তু সবকিছুর মধ্যেই তার কিন্তু রক্ষণশীলতা একটা কাজ করে গেছে, তার মধ্যে ধর্মের ব্যাপার, ধর্ম বলো জাতি সবকিছু নেই। এবার পরবর্তীকালে তার যে মত পরিবর্তন হলো, বেশিরভাগ মহাপুরুষ দেখবে তার সমসাময়িক যুগে খুব বেশি সমাদৃত হয় না, পরে মানুষ বুঝতে পারে, কারণ মহাপুরুষরা সবসময় ভবিষ্যৎ চিন্তা করে, তারা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে থাকেন, তাই সেই জন্য তখনকার মানুষরা কিন্তু সেই গুরুত্বটা বুঝতে পারেন না, বা বুঝেও অনেকে প্রাধান্য দেয় না যে তিনি এত বড় মাপের মানুষ, আমরা হয়তো হতে পারছি না ততটা, এই ভেবেও অনেকে কিন্তু তাকে পিছিয়ে রাখার চেষ্টা করেছে। কারণ তৎকালীন ধরো শিক্ষিত মানুষ যে আর ছিল না কলকাতায় তা তো নয়, কিছু মানুষ তাকে সাপোর্ট করেছিল, সমর্থন করেছিল, সবাই তো করেনি না। তেমনি বঙ্কিমচন্দ্র পরবর্তীকালে বুঝেছিলেন, যখন তার লেখাগুলো তিনি সব পড়েছেন, পরে যখন বিদ্যাসাগরের লেখাগুলো যখন তিনি পড়ছেন, তখন বুঝেছেন যে তিনি কি করে গেছেন। তখন তিনি বুঝেছেন, উপলব্ধি করেছেন যে তিনি যদি পথ না দেখাতেন তাহলে হয়তো সাহিত্যের এত উন্নতি, গদ্য সাহিত্যের, তারপরেই তো আমরা পরপর দেখতে পেয়েছি গদ্য সাহিত্য কত মানে উৎকৃষ্ট মানের গদ্য সাহিত্য আমরা পেলাম, বঙ্কিমচন্দ্র, তারপরে পরবর্তী যুগে রবীন্দ্রনাথ, তারপরে তো আরো এগিয়ে এসেছে। আসলে প্রথম তো বিদ্যাসাগর যিনি নিজের কিছু লেখেননি, প্রথমে অনুবাদগত যেগুলো লিখেছিলেন, যেমন শকুন্তলা, সীতার বনবাস, তো এগুলো তার অনুবাদ প্রাপ্ত ছিল, কিন্তু এগুলো যে লিখেছিল ইংলিশ যে বই থেকে অনুবাদ করেছেন, আমরা যারা বাঙালিরা আমরা পড়েছি, পঠন পাঠন করেছি, আমাদের বইয়ের মধ্যেও ছিল সিলেবাসে, তো তখনকার যে সীতার বনবাস বলুন, তার মধ্যে একটা ত্যাগ, একটা শিকার, একটা কষ্ট, একটা মেয়ের লাঞ্ছনা, সবকিছু আমরা দেখেছি। তো সেখান থেকে আমাদের যে মনোভাবটা ছিল, বর্তমান যে শিশুরা এখন পড়ছে, এখন হয়তো সিলেবাসে এগুলো থাকেও না, থাকেও না। আমরা যেমন ছোটবেলায় দেখেছি যে বিদ্যাসাগর তার টিকিটা জানলার মধ্যে বেঁধে রাখতেন এবং ঘুম পেলে তার উঠে যেতেন, পড়ার যে একটা মনোনিবেশ ছিল, বর্তমান কিন্তু এই গল্পগুলো কোনো ছোট বাচ্চারা জানে না, সত্যি কথাই জানে না। তো সেখান থেকে আজ বিদ্যাসাগরকে আমরা বাচ্চা মানে স্কুলের যে পড়াশোনার কালচারের মধ্যে কতটা জানাতে পারছি, বা তার প্রভাব কতটা রয়েছে? না, জানাতে পারছি না তা না, ধরো কিছু কিছু থাকে একদম, তখন তো ধরো একটা কোনো অংশ থাকলেই তো সেখানে আমাদের সাহিত্যিককে নিয়ে সেখানে বলতেই হয়, পড়াতেই হয়। তবে এখন হ্যাঁ, বিদ্যাসাগরের লেখা কিন্তু বর্তমান যে সিলেবাস চলছে, আমি অন্তত মাধ্যমিক বোর্ডের যেটা বলছি, সেখানে কিন্তু কমে গেছে। বা সাহিত্যিকদের জীবনী পড়ানো বা মহাপুরুষদের জীবনী পড়ানো, এই ব্যাপারটা
সত্যিই কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু অনেক সময় কি হয়, ধরো আমরা রচনা লেখাচ্ছি বা ক্লাসে বলছি, এগুলো কিন্তু বলা হয় বিদ্যাসাগরের জীবনী নিয়ে, তার ছোটবেলার কথা, এগুলো কিন্তু ছাত্রছাত্রীদের সামনে বলা হয়। এবার তারা কতটা নিতে পারে, অবশ্য বিদ্যাসাগরটা একটু চর্চিত হয় ক্লাসে, বিশেষ করে আমি যে স্কুলে এতদিন মানে ছিলাম, সেটা একটা গার্লস স্কুল, তো কথায় কথায় কিন্তু তাদের বিদ্যাসাগরের কথা বলেছি। এবং বিদ্যাসাগরের সবকিছু, তার যে কোনো দিকই দেখো, তার মানে এই যে জনসেবা করা বা তার শিক্ষার প্রতি তার যে আগ্রহ, এটা কিন্তু তার একদম মানে বলা যায় শৈশব থেকে, একদম ছোট থেকে। তাকে যে কলকাতায় তার বাবা নিয়ে গেলেন তাকে পড়াশোনা করাতে, প্রথমে তিনি গ্রামের পাঠশালায় পড়ছেন বা ওখানে নিয়ে গেছে, কত কষ্ট করে তিনি পড়াশুনো করেছেন। অনেক ছেলে মেয়েরা হলে মানে সেই সময় ছেড়েই দিত, মেয়েদের কথা তো তখন ছেড়েই দিচ্ছি। খুব একগুঁয়ে ছিলেন, খুব একগুঁয়ে ছিলেন, এটা ওনার ছোট থেকে স্বভাব ছিল, ভীষণ একগুঁয়ে। তাকে যেটা বলা হতো তার বিপরীতটা তিনি করতে চাইতেন। সেটা নিয়েও সেই ছোটবেলার গল্পগুলোতে আছে যে তার বাবা বলছেন, আজকে মানে হয়তো দেখছে সেদিন পরিষ্কার কাপড় নেই, ও যাবে পাঠশালায়, না আজকে তোমাকে পরিষ্কার কাপড় পরেই যেতে হবে, না আজকে আমি পরবো না, তাহলে আমি ওই ময়লা কাপড়টাই পরবো, এইরকম করতেন। আসলে কথাটা হচ্ছে, যে মানুষরা স্রোতের সাথে সাথে যায় তারা চর্চিত কিন্তু হয় না বা সমালোচনার সামনেও মুখে মুখে হয় না, কিন্তু যারা স্রোতের বিপরীতে কাজ করেন এবং সমাজের জন্য কিছু করে যান, তারা কিন্তু সমাদৃত হন পড়ে এবং সমালোচনা এবং কঠোর পরিস্থিতি কিন্তু সম্মুখীন তাদের হতেই হয়। এই বিষয়ে যেমন উনি হয়তো সমাজের জন্য যে কাজগুলো করেছেন, কিন্তু তিনি কিন্তু তার বাড়িতে কিন্তু সমাদৃত সবসময় যে হয়েছে একেবারেই হয় না, এবং শেষ দিকে তো নয়, সেটা পরে ধরো আলোচনা। আমি তোমার একটু চাইবো যে আরো তুমি কিছু আমাদের দর্শকদের শোনাও, আমি সেটা চাইবো। তাহলে তো প্রথমেই আসে তার শেষ জীবনের কথা। আমি ভেবেছিলাম যে উদার অনুবাদ সাহিত্য গুলো পরে হয়তো বলছি। হ্যাঁ, আমরা মানে আমরা জানি সবাই যে বিদ্যাসাগরের শেষ জীবনটা কিন্তু একেবারেই ভালো কাটেনি। মানে তিনি ভীষণ দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন। সারা জীবন তো তিনি লড়ে গেলেন অন্যের জন্য। একদিকে তিনি সাহিত্য রচনা করছেন, কিন্তু অন্যদিকে তিনি ভীষণভাবে সমাজের কথা ভাবছেন। সেটা ছোট থেকেই তার মধ্যে ছিল। বলেছি না যে এমনও মানে গল্পে, মানে বিভিন্ন গল্পে পড়ি যে তিনি হয়তো গিয়ে দেখছেন কোথাও খুব দুঃখী দরিদ্র মানুষ রয়েছে, তার নিজের মানে স্নান করতে গেছেন, তার নিজের কাপড়টা তাকে দিয়ে গামছা পরে বাড়ি চলে এসেছেন। নিজে যখন পড়াশুনো করছেন তার স্কলারশিপের টাকা দিয়ে তিনি অন্যকে খাওয়াচ্ছেন। কিন্তু তারপরে প্রধান যেটা তিনি করলেন, বিধবা বিবাহ তিনি করেই তো ক্ষান্ত হলেন না, তিনি নিজের ছেলের সঙ্গে বিধবার বিয়ে দিয়েছিলেন। এটা আমরা সবাই জানি। তার চরিত্রই ছিল যে কথাটা আমরা একটা প্রবাদে বলতে পারি যে আপনি আচরি ধর্ম অন্যরে শিখায়। নিজে শুধু বলেছেন তা না, তিনি কাজে করে দেখিয়েছেন। নিজের ছেলের সঙ্গে তিনি বিধবার বিয়ে দিলেন। তাছাড়া বিদ্যাসাগরের ছেলে কিন্তু বিদ্যাসাগরের মতো অত শিক্ষার দিকেও অতটা আগ্রহী ছিলেন না। কোনো দিকেই সেই বাপের মাত্রায় যাওয়া তো দূরের কথা, অতটা তিনি ছিলেন না। ওই গ্রামের পাঠশালায় পড়াশোনা করেছেন। বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা বংশজ বললে আমরা বলতে পারি হ্যাঁ জয়দীপ চট্টোপাধ্যায়, কিন্তু বিদ্যাসাগরের সেরকম ভাবে লেখালেখি করে বা কোনো সাহিত্য জগতের মধ্যে কিছু আলোড়ন সৃষ্টির মতো কাজ তার বংশের কেউ করতে পারেনি। এবং তিনি চেয়েছিলেন যে ছেলেকেও তিনি কলকাতায় নিয়ে আসবেন পড়াশোনা করার জন্য। তখন বাধা দিয়েছিলেন কিন্তু ওনার বাবা এক সময় তাকে কলকাতায় এনে পড়াশোনা করিয়েছিলেন, কিন্তু নাতিকে যখন নিয়ে যেতে চাইলো তখন কিন্তু তিনি নিয়ে যেতে দেননি। তার পেছনে আরেকটা কারণ ছিল, বিদ্যাসাগরের 2 ভাই কলকাতায় কলেরা রোগে মারা যায়। মানে তার ওটা একটা ভীতি ছিল। এবং তাদের আরেকটা কি বলতো, মানে যখন একটু বয়স হয় তখন নাতি নাতনিদের প্রতি বোধহয় স্নেহটা একটু বেশি প্রবল হয়ে যায়। সেটা নিয়ে বিদ্যাসাগরের কিন্তু বাবার সঙ্গে একটা মতবিরোধ হয়েছিল যে তুমি নাতিকে মানে আল্লাহ দিয়ে ইয়ে করছো, লাই দিচ্ছ। তারপরে যাই হোক, সেনও তো শেষ তার বাবা মা সবাই কিন্তু কাশিবাসী হয়ে গেছিলেন। যে মায়ের জন্য তিনি দামোদর নদীর সাঁতরে পার হলেন, মায়ের সঙ্গেও তার মতবিরোধ হয়ে গেছিল শেষে। আর বিশেষ করে যেহেতু তিনি বিধবা কন্যাকে তিনি পুত্রবধূ করলেন, সেটা কিন্তু তার স্ত্রী এবং তার মা তারা কিন্তু খুব আনন্দের সঙ্গে সেটাকে গ্রহণ করতে পারেনি, সেটাকে মেনে নিতে পারেনি। একদিকে বলতে গেলে বিদ্যাসাগর যিনি স্ত্রী ছিলেন দীনময়ী দেবী, তিনি কিন্তু খুব দয়ালু ছিলেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সংস্কার থেকে উঠতে পারেনি। সমাজের যে সংস্কার, তুমি এখনকার দিনেও দেখবে
আমরা হচ্ছে এখন যে বিধবা বিবাহ হচ্ছে না তা না, কিন্তু সবাই যে মেনে নিচ্ছে খুব আনন্দের সঙ্গে, এটা কিন্তু সব ক্ষেত্রে হচ্ছে না। এটাই প্রশ্নটা, যে সেকালে তিনি যে প্রবর্তনটা করে গেছেন, বর্তমানেও কিন্তু এর তাৎপর্যটা কিন্তু একই রয়ে গেছে, যে কিছুটাই হয়তো পরিবর্তন হয়েছে। এখন সে আইনত করতে পারছে, একটা আইনত করতে পারছে, আইন তার পাশে দাঁড়াচ্ছে, এবং ধরো একটু উদার মনস্ক ছেলেরা করছে, কিন্তু পরিবারের লোকজন যে সবাই খুব আনন্দের সঙ্গে মেনে নিচ্ছে তা কিন্তু নয়। কারণ মানুষের মনে অনেক সময় সংস্কার থাকে, একটি মেয়ে বিধবা হওয়া মানেই তাকে হয়তো বললো অপয়া, তার জন্য তার স্বামী মারা গেছে, এগুলো মানুষের মনে সেই খুঁতখুঁতানি ব্যাপারটা কিন্তু থেকে যায়। তো সেজন্য হচ্ছে না তা না, এবং সবচেয়ে বড় কথা যেটা আইন তার পাশে আছে, কিন্তু সবাই যে খুব আনন্দের সঙ্গে ব্যাপারটাকে মেনে নিচ্ছে সেটা কিন্তু তা কিন্তু নয়। তাকে যেমন একদিকে সমাজ সংস্কারক হিসেবেই আমরা চিনি, কারণ তিনি আমাদের মেয়েদের জন্য অনেক কিছু করেছেন। সব থেকে বড় ব্যাপার যে আমরা যে শিক্ষার আলোটা নিচ্ছি সেটা কিন্তু ওনার জন্য, যার জন্য উনি আমাদের কাছে ঈশ্বর। না, নামই শুধু ঈশ্বর না, উনি সত্যি আমাদের কাছে ঈশ্বর। যারা আমরা একটু হলেও পড়াশোনা শিখছি, আমরা জানি যে তার দয়াতেই হয়তো। তো কিন্তু তিনি এই যে অনুবাদগত লিখেছেন, সমাজ সংস্কারগত লিখে গেছেন, কিন্তু তার এই সমাজ সংস্কারগত প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, এগুলো কিন্তু তেমন ভাবে বর্তমান সমাজের মানুষরা কিন্তু জানি না, তেমন ভাবে কিন্তু আলোচনা বা সমাদৃত হয়নি। এটা কেন হয়নি? এটা হয়নি আসলে ব্যাপারটা আর তো প্রয়োজন নেই না এখন। ওটা মানে উনি যে আন্দোলনটা করে গেছে, যে বিপ্লবটা করে গেছে, এরা তো এবার সেটাকে হাতে পেয়ে যাচ্ছে। যেটা ধরো ম্যারেজ অ্যাক্ট হয়ে গেছে, যে যখন বহুবিবাহ তিনি বন্ধ করছেন, বহুবিবাহটা তো একটা কৌলিন্য প্রথা যেটা ছিল আমাদের, সেটা তো একটা মারাত্মক ছিল। সেগুলো বন্ধ করার জন্য তাকে লড়াইটা করতে হয়েছে, সেগুলো নিয়ে তখন তিনি লিখেছেন। কিন্তু এখনকার তুমি ম্যারেজ অ্যাক্টে তো তুমি একটা মানে সেইটা আরো বেশি নিয়ম চলে এসেছে, নিয়ম চলে এসেছে। এইবার বিদ্যাসাগর কি করেছেন, আর মানে এখনকার দিনে আর কি মানে পূর্বপুরুষের কথাই কেউ ভাবে না তখন, আর মানে বিদ্যাসাগর তখন কি করেছেন হ্যাঁ জানে সবাই, যে হ্যাঁ এটা বহুবিবাহ বন্ধ করেছে, বা যারা ধরো বিদ্যাসাগরের জীবনী নিয়ে পড়ছে, যারা শিক্ষার দিক থেকে এটাকে প্রয়োজন মনে করছে, তারা হয়তো পড়াশুনো করছে। কিন্তু সর্বস্তরে যে এটাকে নিয়ে খুব চর্চিত হচ্ছে তা নয়। সব নামটা সবাই জানে, হ্যাঁ বিদ্যাসাগর মহাশয় এটা করেছিলেন, যে বহুবিবাহ বন্ধ করেছে, তার ফলে আমাদের এই উপকার হয়েছে, এটা জানে না এমন বলবো না, নিশ্চয়ই অন্তত শিক্ষিত সমাজ সবাই জানে। কিন্তু সেটাকে নিয়ে আর যে ওটা নিয়ে আবার পড়াশোনা করা, তারপরে তখনকার ভাষা তো তখনকার দিনে ওটা আমরা বলতে পারছি যে তিনি একটা আধুনিক গদ্যে প্রবর্তন করলেন, কিন্তু এখনকার তুলনায় তো ওটা কঠিন লাগছে এখনকার ছেলে মেয়েদের কাছে। সেজন্য তিনি এমন প্রথমে যেমন সংস্কৃত ভাষাটাই ছিল, সেখান থেকে তিনি অনুবাদ করলেন, এবং সবথেকে বড় তার যেটা যে তিনি সংস্কৃত ভাষার যে উপক্রমণিকা, মানে এটা মানে বই, আমরা বর্তমানে বলি মানে কৌমুদি, মানে ব্যাকরণ বই এবং মানে বইটা, তো সেইটা কিন্তু উনি প্রথম তৈরি করেছেন। তো সেইটা কিন্তু সমাজে একটা বিরাট সেটা তো পড়তেই হয়েছে, সেটা টেক্সটের মধ্যে আমরাও তো পড়েছি ওনার লেখা মানে সংস্কৃত ব্যাকরণ, আর আমাদের সময় তো সংস্কৃতটা কম্পালসারি ছিল, আমাদের তো পড়তেই হয়েছে, তাহলে তখন তো ওনারটাই আমরা পড়েছি। কিন্তু বর্তমানে কিন্তু এখন অনেকটা ইজি হয়ে যাচ্ছে, এবং সেই জিনিসগুলো আর থাকছে না মনে হচ্ছে না, কারণ এখন আরো সহজভাবে বেরোচ্ছে। তারপরে তাতে কিন্তু আমাদের একটা জিনিস দেখছি, যে সাহিত্য ভান্ডারে যেমন আমরা শীত বানান তালবেশয় দীর্ঘিত শীত, এটাই জানি, কিন্তু বর্তমানে তার বিষয়ে হর্ষিত লিখে দিলেও মনে হয় বলে দেবে রাইট না, মানে এমনই হয়েছে বানানের মধ্যে, যেমন অন্তস্থ জয়াকার হর্ষে যায়, অন্তস্থ জয়াকার অন্তস্থ যায়, এটা যেমন আমরা মেনে নিচ্ছি বা এটা আমাদের প্রপার, কিন্তু অনেক জায়গায় তন্তেশ্বর তালবেশ্বর বিষয়গুলো কিন্তু উঠিয়ে দিচ্ছে না। তুমি কোনটা বলো, অন্তস্থ জ, অন্তস্থ জ আর অন্তস্থ হর্ষই দীর্ঘই, হর্ষই দীর্ঘের ব্যাপারটা কিন্তু অর্থটা বদলে যায়, এটা অনেকেই ভুল করে, আমি দেখেছি অনেক বড়রাও ভুল করে। যাই আর যাই হবে উত্তম পুরুষ, যেটা ফার্স্ট পার্সনে সবসময় আমি লিখবো যাই, আমি যাই, কিন্তু যাই যখন লিখছি সেটা থার্ড পার্সন, মানে আমাদের প্রথম পুরুষ, যেটা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষে হবে যায়। তো এই ভুলটা কিন্তু আমি অনেক বড়দের মধ্যেও করতে দেখেছি, স্টুডেন্টরা তো করেই, ওদের তো বোঝানো হয়, কিন্তু এই ভুলটা হয়। যেমন আমরা বর্তমানে সাহিত্যের মধ্যে দেখছি বেশ বড় রকম মাপের তারা লেখেন, বড় বড় সভায় হয়তো যাচ্ছে, কিন্তু তাদের লেখা যদি পড়ি, লেখার মধ্যে অজস্র বানান, তো সেটা কিন্তু খুব দৃষ্টিকটু। বর্তমানে কেন এটা হচ্ছে, বা কেন এটা তারা সংশোধন করার চেষ্টা করছেন না কেন?
কেন যে করছেন না সেটা আমিও বুঝি না। আমি মাঝে মাঝে অনেক কবিতা, যেটা বলছো যে ফেসবুকে তো এখন প্রচুর কবিতা বেরোয়, আমার সেখানে লিখতে খুব খারাপ লাগে যে এটা বানান ভুল হয়েছে, আমার মনে হয় যিনি লিখেছেন, কিন্তু আমি অনেকেরই দেখি যে বানান ভুল, এটা ভীষণই চোখে পড়ে। যে যিনি মানে এইভাবে সাহিত্য চর্চা করছেন তার কিন্তু বানান সম্পর্কে আরেকটু মানে হওয়া উচিত, মানে সাবধানী হওয়া উচিত যে বানান। কারণ দেখো স্কুলে কিন্তু ব্যাকরণ বইতে এগুলো কিন্তু পড়ানো হয় না তা না। তুমি ধরো সমচ্চারিত শব্দগুলো, সেখানে তো একই বানান, মানে কিভাবে বানানগুলো বদলে গেলে অর্থটা বদলে যাচ্ছে, বা এমন একটা ভুল করছে, সেগুলো চোখে পড়ে না বলবো না, তবে কিছু বানান সরলীকৃত হয়েছে আগের তুলনায়। হ্যাঁ, তোমার আমি বিদ্যাসাগর সম্বন্ধে তুমি অনেক লেখালেখি করো, এটা আমি সবসময় দেখেছি। আমি চাইবো তুমি ওরকম একটা কবিতা কিছু পাঠ করো। আচ্ছা, তাহলে আমার লেখাই পাঠ করবো বিদ্যাসাগর? আচ্ছা আচ্ছা, আসলে তাকে নিয়ে তো লেখা শেষ নেই, এমনই লেখা লিখে আছেন যা সমৃদ্ধকর, যেমন কথামালা, তারপরে আমাদের তিনি নিজের যে বিদ্যাসাগর যে চরিত্র, তার যে জীবনীটা তিনি লিখতে চেয়েছিলেন, সেটা কিন্তু তিনি যেহেতু মারা গেছিলেন তার জন্য সেটাকে তিনি কমপ্লিট করতে পারেননি, যেটা আমাদের কাছে খুব আক্ষেপের বিষয় যে আমরা সম্পূর্ণ বইটা, তার জীবনীটা আমরা পাইনি। বল, ওটা শুনি। আচ্ছা, এটাই করি আগে। আচ্ছা, এই কবিতার নামই দিয়েছিলাম আমি বিদ্যাসাগর, বোধহয় গত বছর না কবি মানে পরিচয় করিয়েছিলে বর্ণ সাথে, নারীর হাতেও দিয়েছিলে বর্ণের মশাল, পথ চিনে এগিয়ে যেতে। সেই বাংলা বর্ণ আলো এনে দিল নারীর জীবনে। কুসংস্কারের পাকে পাকে জড়িয়ে থাকা সমাজে প্রচণ্ড আঘাত হানলে। সাদা থান, একবেলা আহার আর একাদশী থেকে মুক্তি দিতে চাইলে নারীকে, দিতে চাইলে রঙিন জীবন। পুতুল খেলার বয়সে বন্ধ করলে বিবাহ। বড় কঠিন ছিল এই সব। সমাজ তোমায় ধিক্কার দিয়েছে, প্রতিরোধ করেছে। তোমার অনমনীয় মেরুদণ্ড, তোমার উন্নত শির কখনো কারো কাছে নত হয়নি, এমনকি ব্রিটিশের কাছেও নয়। দিন দুঃখী মানুষের মাথার ছাতা ছিলে তুমি, তাই তো তুমি দয়ার সাগর। এই সাগরে কতজন সাঁতার কেটেছে। পৃথিবীতে 3 ভাগ জল, নদী, সাগর, মহাসাগরে ভরা। সবার শ্রেষ্ঠ সাগর তুমি। হে বিদ্যাসাগর, দয়ার সাগর, প্রণাম জানাই। অপূর্ব, খুব সুন্দর। আর এই লেখাগুলোর প্রতি মুগ্ধতা থাকে বারবার। তোমার লেখা কিছু বলার নেই নতুন করে, যার জন্য বারবার শুনতে চাই। আরেকটা শোনাবে তো? শোনা। আচ্ছা, তাহলে আমি মাইকেল মধুসূদন দত্তের শোনাই, কারণ মাইকেল মধুসূদন দত্তের এই কবিতা আমার যেন মনে হয় এটা কবিতার থেকেও ইতিহাস, তাই না? মানে মাইকেলের সঙ্গে আমরা সবাই জানি তার কি সম্পর্ক ছিল। বিদেশে গিয়ে তিনি যখন ফিরতে পারছেন না ওখান থেকে, তখন বিদ্যাসাগর সেই আমলে 1500 টাকা পাঠিয়েছিলেন তাকে দেশে ফেরার জন্য, নইলে তিনি ওখানে ভীষণই অসুবিধার মধ্যে পড়েছিলেন। কারণ আমরা মাইকেলের জীবনযাপন সম্পর্কেও জানি, সেখান থেকে বিদ্যাসাগর ওনাকে দেশে ফেরত নিয়ে এসেছিলেন। মাইকেলের কাছে তিনি ঈশ্বরই ছিলেন একদম। সেই জন্য তিনি তারপরে তার প্রতি যে শ্রদ্ধা, সেজন্য তার শেষ জীবন অবধি। এবং এই যে এই ছোট কবিতার মধ্যে তার যে মানে 14 পংক্তির কবিতা, চতুর্দশপদী কবিতার মধ্যে তিনি যে লিখলেন, তার যে কত বড় মন, তার যে দয়া, তার কথা তিনি এখানে বলে গেলেন। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ, কি সেবা তার সে সুখ সদনে। দানে বাড়ি নদীরূপা বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুল কুল 10 দিশ ভরে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী,
নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। অপূর্ব। মানে কেউ যদি ভাবে কবিতাটা যে কি ভিতরে কতটা ডেপথ আছে, এটা কিন্তু এবং তাকে হিমালয়ের সঙ্গে তুলনা করছেন, মানে তার প্রতি কতটা শ্রদ্ধা। যেমন বর্তমানে আমাদের কাছে আমরা কবিগুরু বলতে আমরা কবিগুরুর লেখনীর জন্য, তেমন কিন্তু বিদ্যাসাগরের প্রতিও কিন্তু শ্রদ্ধা অপার। কারণ মেয়েদের আমাদের ক্ষেত্রে তিনি যা করেছেন সেটা অনস্বীকার্য। কারণ তিনি বিধবা বলুন বা যে কোনো, কারণ তখনকার দিনে তাদের যে পীড়নটা ছিল সেটা তিনি অনুভব করেছিলেন একদম। এই অনুভূতিটা না হলে এত লড়াই যে মানে জনসমক্ষে সবার থেকে স্বাক্ষর জোগাড় করে হাজার হাজার স্বাক্ষর জোগাড় করে নিয়ে তিনি তখন বিদেশি যারা ব্রিটিশ ছিলেন তাদের থেকে পড়ে আইনগুলোকে তিনি বার করেছেন। তো এটার জন্য ওনাকে কম লড়াই করতে হয়নি, সব জায়গায় তিনি বিরূপ এমনকি গালাগালিও খেয়েছেন। ব্রহ্ম সমাজ থেকে তিনি প্রচুর গালাগালি খেয়েছেন। আর তিনি শাস্ত্র ঘেটে সেখান থেকেও তিনি বের করে দেখিয়েছেন যে বিধবা বিবাহতে কোনো রকম বাধা নেই, তার প্রত্যেকটা যুক্তি কিন্তু তিনি দিয়েছেন। কারণ তিনি দেখেছেন যে ওই ছোট ছোট মেয়েগুলো বিধবা হচ্ছে, তিনি গেছেন একজনের বাড়িতে, সেখানে দেখছে তার মেয়ে, মানে তাদের সবাইকে খাবার দাবার দেওয়া হচ্ছে, সেই বাচ্চাটা মানে সেদিন একাদশী বলে সে তাকে খেয়ে খাবার দেওয়া হয়নি, মানে তিনি সেখান থেকে না খেয়ে চলে এসেছেন, এত কষ্ট পেয়েছে। তাই দেখেছি তার চরিত্রটা বাইরে যতটা দৃঢ়, যতটা শক্ত, যতটা কঠিন, আর ভেতরটা ততটাই ছিল নরম। একদম তাই। তার জন্যই হয়তো তিনি একটু অন্যরকমই ছিলেন, যার জন্যই আজকে তাকে আমরা এতটা ভালোবাসছি। এবং তাকে সবাই যারা সমালোচনা করে গেছেন তারা কিন্তু বলেছেন যে অনন্যতন্ত্রতা তার মধ্যে একটা ছিল। তো এই অনন্যতন্ত্রটা যেটা অনেকে হয়তো দর্শকরা জানতে চাইবেন যে এইটা কি, এই বিষয়টা কি, অনন্যতন্ত্রতা, এই কথাটার পর্যবেক্ষণটা কি এবং এটা কেন তার জন্যই ব্যবহার করা হয়েছে কথাটি। আসলে মানে তিনি যেটা করতে চেয়েছেন সে ব্যাপারে তিনি একদম দৃঢ় প্রতিজ্ঞ। এবার সবার থেকে তখন তিনি আলাদা হয়ে যাচ্ছেন। তো কেউ কেউ ভাবছেন যে তার ওটা নিজের পাণ্ডিত্য জাহির করা, সেটাও কিন্তু অনেকে এই নিয়ে বিরূপ মন্তব্য করেছেন যে তিনি তার পাণ্ডিত্য জাহির করছেন। বঙ্কিমচন্দ্রই বলেছেন যে তিনি তার পাণ্ডিত্য জাহির করছেন। তা এই অনন্যতন্ত্রতা কেন, বিশেষত অনন্যতন্ত্রতা বলতে আমরা যারা সাহিত্য দর্শন করেছেন, যারা এই যে শিল্প নিয়ে আছেন, তাদের ক্ষেত্রে এই ওয়ার্ডটা কিন্তু ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে ওনাকে অনন্যতন্ত্রতা এই কথাটা কেন বলা হলো? মরিমাপটা কি, যে যেহেতু সাহিত্যের মধ্যে ওনার জ্ঞানটা ছিল বেশি, না সেটা নিয়ে উনি সংস্কারমূলক কাজ করে গেছেন বলে বেশি আঘাত পেয়েছে সবাই? সাহিত্য তো অনেকেই রচনা করছেন বা করেছেন, সেটা তিনি একটা নতুন দিক দেখিয়েছেন। এবং প্রত্যেক সাহিত্যিকেরই তো একটা মানে চেষ্টা থাকে যে আমি নতুন কিছু করব, যাতে যেটা ভবিষ্যতের খাতায় যেটা বেঁচে থাকবে। ভবিষ্যতে বেঁচে থাকার জন্য কিন্তু একটা সাহিত্যিকদের চেষ্টা থাকে, কিন্তু তিনি তার থেকেও আরো বেশি কি করলেন সমাজের জন্য, যেখানে কিন্তু তাকে বেশি আঘাত পেতে হয়েছে। বারবার তিনি সমাজের জন্য করেছেন এবং সেখানে কিন্তু তাকে মানে একদম আলাদা করে দেওয়াটা তো মানে ঠিক নয়। শেষ জীবনে কারমাটারেই ছিলেন, কারণ যেটা তখন ওই যে বলছিলাম যে তার স্ত্রী, তার মা, সবার সঙ্গে কিন্তু তার একটা, এই জন্য যেহেতু তিনি কারো কাছে মাথা নোয়াচ্ছেন না, এটা অনেকেই কি করে পরিস্থিতি বুঝে মানুষ কিন্তু নিজেকে বদল করে, সমঝোতা করে, যেটা আমরা আজকের ভাষায় কম্প্রোমাইজ করা বলি। কিন্তু বিদ্যাসাগর কিন্তু সত্যের জন্য, সত্য ছাড়া তিনি কোনো কিছুতেই কারোর সঙ্গে সমঝোতা করবেন না। সেই জন্য তার বাবা মা তাকে ত্যাগ করে যাচ্ছেন, তার স্ত্রী, এমনকি স্ত্রীর যখন মৃত্যু হয়েছে তিনি সেই গ্রামের বাড়িতে কিন্তু আর ফেরেননি, তিনি তো ছেলেকে ত্যায্য পুত্র করেছিলেন, এটা যে ছেলেকেও তিনি ত্যায্য পুত্র করে দিয়েছিলেন। এবং তার স্ত্রী মারা গেছে, তিনি সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু তিনি গ্রামে ফিরে আসেননি। তিনি শেষ জীবনটা কারমাটারেই কাটিয়েছেন, সেখানে সেই আদিবাসী সহজ সরল মানুষদের কাছে তিনি সেই সময় তিনি তার ভাই যিনি ছিলেন তাকে চিঠিও লিখেছিলেন যে আমার আত্মীয়রা আমাকে ক্ষুদ্র ক্ষুদ্র মানে সামান্য অন্যায়ের জন্য নরকে ক্ষেপণ করেন। তো কথাটা সত্যি খুব মানে ভিতরে লাগা একটা কথা, যে সত্যি তিনি কতটা নরক যন্ত্রণা পেয়েছিলেন বলে তিনি সবার থেকে বিরূপ হয়ে শেষ জীবনটা একাই দিয়েছিলেন। তবে এরকম না হলে হয় না, সমাজের পরিবর্তন করতে গেলে নিজেকে পরিবর্তন হতে হয়। তবে তিনি যে শেষ অবধি নিজের অনড় ছিলেন সেটা কি একটা গুরুত্বপূর্ণ। তো এত বছর তুমি যে শিক্ষকতা করলে, তো সেই অভিজ্ঞতা থেকে তোমার আজকে কি অভিজ্ঞতা সে একটু শুনি। শিক্ষকতার মধ্যে ধরো কিভাবে তোমার এই প্রথম মানে এই শিক্ষকতার
আসা, বা তুমি কিভাবে এই যাত্রাটা এত বছর, 28 বছর কম না, তুমি 28 বছর কিভাবে হাসি কষ্ট বা তোমার লাইফে এমন কিছু তুমি দেখলে যে সাহিত্য মানে তুমি যেহেতু পড়াশোনার মধ্যে দিয়ে সবকিছু কাটিয়েছো, তোমার এখানে কি হয়েছে ক্ষতি বা লাভ বা ভালো কিছু কি তুমি দেখলে? না, ধরো শিক্ষকতা করলাম সেটা একটা ইচ্ছে ছিল যে, এবং আমাদের সময় না দেখবে বেশিরভাগই পড়াশুনো করছো, জেনারেল লাইনে পড়ো, তারপরে মেয়েদের জন্য শিক্ষকতাই ভালো, এবং তখন চাকরির এত রকম বহুমুখিতা ছিল না, অনেক রকম। তাও ধরো কিছু ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, কিছু ব্যাংকে চাকরি করছে, এবং শিক্ষকতা সেটা। এবং আমার বাবা খুব চাইতেন, আমরা 5 বোন, বাবা সবসময় চাইতেন যে মেয়েরা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে। বাবার মধ্যে কিন্তু এই ব্যাপারটা খুব ছিল, যার জন্য আমরা লেখাপড়া শিখতে এবং আমার কিন্তু বিয়েও তাড়াতাড়ি হয়ে গেছে, মানে আমি কলেজে পড়তে এবং তারপরে কিন্তু আমি পড়াশোনা শেষ করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, MA করেছি, বিএড করেছি, এবং তারপরে আমি স্কুলে চাকরি পেয়েছি। এবার ধরো এই যে শিক্ষকতা মানে এই যে স্কুলের চাকরি বা শিক্ষকতা, এটা ঠিক না আমাদের কাছে চাকরি বলে মনে হতো না। ধরো চাকরি তো নিশ্চয়ই, আমি সত্যি কথা অর্থের জন্যই সেটা করেছি, মানে অর্থের বিনিময়, অর্থের জন্য বলবো না, অর্থের, কিন্তু ভীষণ ভালো লাগা, এটা একটা ভীষণ ভালো লাগার জায়গা। কারণ তুমি প্রথম কথা হচ্ছে সেই ধরো অতগুলো কিশোরী আমাদের বলে যে ধরো 10-11 বছরে ঢুকছে বেরোচ্ছে, তারা পরের দিকে আমাদের 12 ছিল, 18 বছর অব্দি, এই যে এত মেয়েদের কাছাকাছি থাকা, তাদের কত রকমের সমস্যা, যে এখনো সমাজে কত সমস্যা আছে। এবং বিশেষ করে তুমি এখনকার যারা এইসব আমাদের মতো সরকারি স্কুলে যারা পড়তে আসছে, তারা কিন্তু মানে খুবই বলা যায় একদম নিম্নবিত্ত পরিবার থেকে আসে। নিম্নবিত্ত শুধু না, অনেকেই আছে ফার্স্ট জেনারেশন লার্নার, মানে তাদের বাবা মায়েরাও হয়তো লেখাপড়া জানে না, বেশিরভাগ সবাই যে নিম্নবিত্ত পরিবার থেকে আসছে না, একটু মধ্যবিত্ত থেকেও আছে, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, এবং বাবা মায়েরা অনেকেরই লেখাপড়া জানে না। তাদের যখন আমরা অভিভাবক সভা করছি, বেশিরভাগই এসে বলে, দিদি আমরা তো বুঝি না যে ওরা কি পড়ছে না পড়ছে। এইটা কিন্তু মানে এই যে সমস্যাগুলো আমরা নানান রকম দেখেছি, এবং তার থেকে একটা জিনিস আরো বুঝতে পারছি কি, যে নারী শিক্ষা যে বিদ্যাসাগর করে গেলেন, যেহেতু বিদ্যাসাগরের কথা আলোচনা হচ্ছে সেজন্য এই কথাটা বলছি, সেটা কিন্তু আমরা এখনো সর্বস্তরে সফল হতে পারছি না। যে আমরা 100% মেয়েই আমাদের পড়াশোনা করছে তা না, এখনো হয়তো 71-72% আমরা জানি হয়তো মেয়েরা শিক্ষারাঙ্গিনায় আসছে। এবার এই রকম একটা নিম্নবিত্ত পরিবার থেকে যখন আসছে তারা পড়াশুনো করতে, বাড়িতে তাদের এতটাই অভাব, হয়তো তারা দুবেলা ভালো করে খেতেও পারছে না। এখন নয়তো স্কুলে ক্লাস 8 অবধি খাবার দেওয়া হয়, সেটার জন্য কিন্তু অনেক মেয়েরা স্কুলে আসে পড়াশোনা করতে, যে অন্তত একবেলা একটু পেট ভরে খেতে পারবো। তারপরে এবার কিন্তু সমাজের একটা মানে অন্ধকার দিক, কারণ আমাদের যতদিন না আর্থসামাজিক পটভূমি পরিবর্তন হচ্ছে, আমরা সর্বস্তরে শিক্ষা ছড়িয়ে দিতে পারবো না। কারণ আমরা অনেক মেয়ের বাড়িতে গিয়ে দেখেছি, কারণ ড্রপ আউট হয়ে যাচ্ছে, ভীষণ প্রত্যেক বছরই দেখছি কিছু মেয়ে পড়া ছেড়ে দিচ্ছে। বিশেষ করে কোভিডের সময় তো এটা ভীষণই হয়েছে, তার আগেও প্রত্যেক বছরই দেখছি যে তারা পড়া ছেড়ে দিচ্ছে, এবং তখন আমরা তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করতাম, বা মাধ্যমিক পরীক্ষার আগে তাদের বাড়িতে যেতাম যে তারা কিভাবে পড়াশুনো করছে, দেখতে যে 2-3 মাস ছুটি ওরা বাড়িতে পড়াশোনা কাজে লাগাচ্ছে কিনা সময়টা। বাড়িতে গিয়ে দেখেছি তাদের হয়তো একটা ঘর, সেই ঘরে সকলে থাকে, বাবা মা ভাই বোন সব নিয়ে আছে, সন্ধ্যাবেলা হলে হয়তো মা টিভি দেখছে, তারপরে বাবা হয়তো বাড়িতে মদ খেয়ে ঢুকছে, কিংবা বাবা মায়ের সম্পর্ক ঠিক নেই, তারপরে মায়েরা সারাদিন কাজে বেরিয়ে যাচ্ছে। মানে আমরা অনেক সময় মজা করেও বলতাম যে তোদের তো মায়েরা ক্রেশে রেখে যায়, মানে মা চলে যাচ্ছেন সকালবেলা করে। এইবার অনেক সময় কি হচ্ছে, মা হয়তো খুব ভোরে কাজে বেরিয়ে যাচ্ছেন, মেয়েটিকে সেই সকালের সমস্ত কাজ কর্ম সেরে তারপরে স্কুলে আসছে, থাকলো হ্যাঁ স্কুলে আসছে। এবার পড়ার সময়টা তো তারা অত পাচ্ছে না, বাড়িতে যে চর্চাটা দরকার সেটা তারা করতে পারছে না, ফলে কি হচ্ছে পিছিয়ে যাচ্ছে, এবং পিছিয়ে যাচ্ছে যখনই, তখন তাদের আর পড়াশোনায় ইন্টারেস্ট পাচ্ছে না, পড়া ছেড়ে দিচ্ছে। তারপরে ধরো স্কুলের পড়ার বাইরে তাকে যখন নিজে চর্চা করতে হবে, তখন তার বাবা মায়েরা সাহায্য করতে পারছে না, ফলে তাদের টিউশন টিচারের একটা হেল্প নিতে হচ্ছে, সেখানে সবাই তো সেটা দিতে পারছে না, সেই টাকাটাও দিতে পারছে না, ফলে কিছু মেয়ে কিন্তু প্রত্যেক বছরই ড্রপ আউট হয়ে যাচ্ছে। মানে যে শিক্ষার আলোটা তিনি শুরু করেছিলেন, সেটাকে আরো অনেক ভাবতে হবে, এটাকে আরো বেশি ব্যবস্থা করতে হবে।
এটা অনেক বেশি। এখন অবশ্য অনেকটা দেওয়া, হয়তো বই খাতা দেওয়া হচ্ছে, কিন্তু কিন্তু আরো বেশি এটা ওদের আরো কিছু সুবিধা, মানে শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদেরকেও, মানে যারা অনেকেই করেন এখানে আমাদের দুর্গাপুরে আমরা দেখতে পাই যে অনেক শিক্ষক আছেন যারা পার্সোনালি গিয়ে তাদের যে প্রবলেমটা আছে অনেকে বই কিনে দিচ্ছেন এবং অনেকে জানে তারা করে দেয়। কিন্তু আরো মানে মানুষকেও শুধু না, সরকারি ব্যবস্থা, আবাসিক স্কুল করতে হবে, যেহেতু বাড়িতে তারা সেই পড়াশোনার সুযোগটা পাচ্ছে না, আরেকটু বেশি পড়াশোনা করার সময়টা পাচ্ছে না, তাহলে তাদের জন্য আবাসিক স্কুল, তাহলে সেখানে যদি সন্ধ্যাবেলা কোনো টিচার গিয়ে পড়ালেন, তাহলে এক জায়গায় সব মেয়েগুলোকে পেলে আবার তাদের চর্চা। ধরো আমি ক্লাসে একটা 40 মিনিটের সময়ে তো আমি পারছি না অতটা, না ক্লাসে ধরো সব রকমের স্টুডেন্ট আছে, এবার ওইখানে ওইটা ক্লাসে একটা ভীষণ সমস্যা হয়। তুমি ধরো একটু যেগুলো পিছিয়ে পড়া, যারা একদমই লিখতে পড়তে পারছে না, তাদের দিকে নজর দিতে গেলে যারা একটু ভালো পারে তারা তখন বিরক্ত হচ্ছে, তারা পারছে না, তারা তখন ক্লাস ডিস্টার্ব করছে। আবার তুমি যদি ভালো মেয়েগুলোর দিকে তাকিয়ে পড়াতে যাও, তখন ওরা কিছুই বুঝছে না। এবার আমি যে পড়াটা এগিয়ে নিয়ে যাবো, আর সিলেবাসে বাধা না, সিলেবাস নিয়েও ভাবতে হবে, সিলেবাসটা সবার জন্য এক সিলেবাস, এই ব্যাপারটাও কিন্তু এগুলো একটা গুরুত্বপূর্ণ দিক আমাদের সমাজে, যেগুলো এগুলো নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু ঠিক পরিবর্তন হচ্ছে না। একদমই তাই। মানে আমরা যে সমাজে এগিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু কোথাও না কোথাও এগুলো মানে খোপলা খোপলা হয়ে যাচ্ছে জায়গাগুলো, যেগুলো পরে হয়তো আগামী যে ভিতটা যাচ্ছে সেই ভিতটা হয়তো ধসে পড়তে পারে, এরকম একটা ব্যাপার। আরো একটা যেটা মানে খুবই বাস্তব সমস্যা, ধরো একটা মেয়ে খুব কষ্ট করে কোনো রকমের মাধ্যমিক পাশ করলো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করলো, এবার তাদের জন্য যদি একটা কর্মসংস্থান না হয়, তাদের যদি সামনে দেখাতে না পারি যে তুমি এইটা পড়লে তুমি আর একটা উন্নত জীবন পাবে, সেইটুকু যদি মানে না দেখাতে পারি, তাহলেও কিন্তু অতটা উৎসাহ তারা পাবে না। কিছু মেয়ে হয়তো খুব কষ্ট করে পড়ে তারা কোনো জায়গায় কাজে নিযুক্ত হচ্ছে, সেগুলো যারা প্রথম দিকে প্রথম সারির যারা স্টুডেন্ট তারা ভালো, তারা কোথাও চাকরি পেয়েছে, তারপরেও কিছু মেয়ে হয়তো করছে বা বাইরে গিয়ে তারা নানান রকম ট্রেনিং করতে, তারা হয়তো কম্পিউটার শিখছে বা কোনো হাতের কাজ শিখছে। এই ভোকেশনাল বৃত্তিমূলক শিক্ষাটাও কিন্তু আমাদের খুব দরকার, বৃত্তিমূলক শিক্ষা। কারণ তুমি ধরো 9, 10 সব মেয়েদের তো মাথায় অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এগুলো ঢুকছে না, সবার মেধা তো সমান নয়, এটা তো আমাদের মানতেই হবে, এটা তো মানে জন্মগত, তার মেধাটা তার জন্মগত। তাহলে সেই মেধা যার একটু কম, অথচ দেখা যাচ্ছে সে কিন্তু খুব ভালো অন্য কাজ করতে পারে, তাহলে তাকে সেই দিকে দক্ষ করে যাতে এগিয়ে যেতে পারে, সেইটা আমরা চেষ্টা করতে পারি। আমি যেটা বলছি, তুমিও একজন বাচিক শিল্পী করো, তেমনি আমরা অনেক মেয়েদের দেখেছি যে কি ভালো অভিনয় করে, কি ভালো, যার হয়তো ক্লাসের পড়া মুখস্থ হচ্ছে না, যখন তাকে দিয়ে একটা নাটক করাচ্ছি কি সুন্দর সে ডায়লগ মুখস্থ করে ফেলছে। এমনকি ইংলিশে নাটক আমরা স্কুলে করিয়েছি, তারা তখন কিন্তু বেশ ডায়লগ মুখস্থ করছে, তার মধ্যে সেই ট্যালেন্টটা আছে, সামর্থ্যের অভাব। একটি মেয়ে ছিল ভীষণ ভালো নাটক করতো, এত ভালো। আমরা একবার আমাদের ওই যেবার রবীন্দ্রনাথের এই সার্ধ শতবর্ষে বোধহয় না, আমাদের ওইটা হয়েছিল আমাদের স্কুলের 25 বছর পূর্তি উপলক্ষে আমরা ডাকঘর নাটক করিয়েছিলাম। অন্য একটি মেয়েকে আমরা সিলেক্ট করেছিলাম, কিন্তু তার রিহার্সাল দেখে ও বলছে দিদি আমি একবার চেষ্টা করব। এত সুন্দর অভিনয় মানে করলো, সত্যি মানে সেই অমলের অভিনয় যেন সত্যি প্রত্যেকের চোখে জল আসছে। মানে আমরা ওকে বারবার বলেছিলাম যে যদি তুই কোনো ওই রকম কলেজে পর্যায়ে একটু অভিনয় নিয়ে যদি পড়াশোনা করতে পারিস, কিন্তু তাদের বাড়ির পক্ষে যেটা সম্ভব নয়, আর্থিক সমস্যা বা তাদের বাড়ির লোকেদেরও অতটা চিন্তা ভাবনা নাটক নিয়ে ওইসব নিয়ে আবার পড়াশোনা করবে, মানে এটা ভাবতেই পারেন না তারা। আসলে পেটে যদি ভাত থাকে তবেই কিন্তু মানুষ নাটক বলো, অভিনয় বলো, কবিতা বলো, এগুলো আমাদের বলতে খুব ভালো লাগে। কিন্তু আমাদের এইটাই এমন একটা সমাজ যেখানে যাদের পেটে ভাত নেই, সেখান থেকে ট্যালেন্ট থাকলেও কিন্তু আমরা সেটা তুলে আনতে পারছি না। এটা আমাদের একজন কি ভালো ছবি আঁকে, কিন্তু কি হচ্ছে কদিন পরে তার বিয়ে হবে, মানে সে সংসারের জাতাকলে তার কিন্তু সেগুলো সবই হারিয়ে যাবে। মানে এত ভালো আলপনা দেয়, পুরো দেয়াল মানে পুরো মেঝে জুড়ে মানে সঙ্গে সঙ্গে করে ফেলছে এই যে ট্যালেন্ট গুলো তাদের মধ্যে, কিন্তু সেগুলো তো আর পরে বেশি মানে বিকশিত হচ্ছে না। স্কুলে হয়তো যতদিন থাকছে একটু করতে পারছে, তারপরে কবিতা শুনি। আচ্ছা, কি আমার লেখাই করব? আচ্ছা, আমি কি ভেবে এলাম যেন করব। আচ্ছা, এই কবে দেখেই করি। আচ্ছা, আমি আজকে যখন মানে আমরা মেয়েদের নিয়েই কথা বলছি,
একটু মেয়েদের নিয়ে একটা কবিতা বলি নাকি? অবশ্যই, হ্যাঁ, কারণ টপিক তো থাকবেই। আমাদের সাহিত্য সম্ভারের মধ্যেই তো এই সবকিছু আলোড়ন সৃষ্টি করে। কারণ মেয়েদের জীবনী বলো, এই যে শকুন্তলা যে গদ্যটা লেখা হয়েছে, বা আমাদের সীতার বনবাস, বা কথামালা, বা ভ্রান্তি বিলাস, এই যে এত এত লিখেছেন, প্রত্যেকটার মধ্যে কিন্তু শোকের ছায়া আছে এবং এক একটা জীবনের গুরুত্বপূর্ণ অংশ যেগুলো সমাজকে দেখাতে চেয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং তার মধ্যে দিয়ে কিন্তু একটা শিক্ষণীয় মূলক আলোচনা অবশ্যই রয়েছে, যেটা কিন্তু বিদ্যাসাগর আমাদের মধ্যে করে গেছেন। এবং সব থেকে বড় ব্যাপার যে তিনি এত বছর, 200 বছর পেরিয়ে গেছে এবং তার জীবনের সময়সীমা ছিল 71 বছর। তো এই 71 বছরে কিন্তু তিনি আমাদের জন্য যা করে গেছেন তা মানে বলাই বাহুল্য। তাই তার কবিতা, তার লেখা বা রচনা কোনোটাই মানে আমাদের কাছে মানে হেলনা বলে নয়, একদম বিশেষত প্রত্যেকটা জিনিস তার। আচ্ছা, আমি যে কবিতাটা বলছি একটু বলে নি। কবিতাটার নাম দিয়েছি আমি সতীদাহ। বেশ কয়েক বছর আগেই লেখা, যদিও সতীদাহ প্রথা বন্ধ হয়েছে জানি আমরা, তার জন্য রামমোহন রায়ের অবদান। কিন্তু আমার যেন মনে হয় মাঝে মধ্যে, দেখো মেয়েরা নানান ভাবে কিন্তু পুড়ছে এখনো, কখনো মনে কখনো শরীরেও অনেক সময় দেখা যাচ্ছে সেই দুর্ঘটনা, কিছু পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে, বা আর মনের দিক থেকে নানান ভাবে পুড়ছে, নানান সংঘাত। এখনো যারা শিক্ষিত সমাজেও আমরা এসেছি, সবটাই যে আমরা স্বাধীনতা পেয়েছি বা যা আমরা চাইছি সেটাই পাচ্ছি, মানে করতে হবে যা চাইছি বলতে এখানে উশৃঙ্খলতার কথা বলছি না, মানে যেটা আমার যেটুকু প্রাপ্য সেটুকুও কিন্তু আমরা সবসময় করতে পারছি না। আচ্ছা, টাইম বেশি হয়ে গেলে বলো। আচ্ছা, তাহলে এই কবিতাটা আমি পড়ি। কবিতার নাম সতীদাহ। সতীদাহ বন্ধ হলো কবে, জ্বলছে আজও সতীর চিতা সমাজ শ্মশান পরে। সতীদাহ বন্ধ হলো কবে, ছোট্ট রূপু বায়না করে পায় না আদর কন্যা বলেই রামপিয়ারি বিকই হাটে অনেক দামি, হাত বদলের পণ্য হয়ে ঝাপটে মরে, জীবন পড়ে লজ্জা পড়ে। সতীদাহ বন্ধ হলো কবে, পণ চেয়েছে তাই দিয়েছে, বিয়ের রাতে শুভ দৃষ্টি, মালা বদল অগ্নি সাক্ষী, সেই যে আগুন দ্বিগুণ হয়ে লকলকিয়ে আঁচল বেয়ে হৃদয় পড়ে শরীর পড়ে। সতীদাহ বন্ধ হলো কবে, কন্যা শিশু গর্ভে তোমার ফেলতে হবে, নইলে বাপু শ্বশুর বাড়ি ছাড়তে হবে, বংশধর চাই যে আমার, মেয়ে নিয়ে কি কাজ হবে। চোখের জলে উথাল পাথাল, পুত্রের বীজ কোথায় পাবে, গর্ভ পড়ে মনও পড়ে। সতীদাহ বন্ধ হলো কবে, ঘুঙুর তালে নাচের বলে পা দুখানি উঠত দুলে, স্বপ্ন ছিল নাচের সঙ্গে সারা জীবন কাটবে সুখে। বিয়ের পরে শ্বশুর বাড়ি কর্তব্য ভাতের হাড়ি, নাচের পালা সাঙ্গ করো সবাই বলে। সব হারিয়ে মনের ভিতর গুমরে কাঁদে স্বপ্ন পড়ে। সতীদাহ বন্ধ হলো কবে, কলেজ ফেরত সেই মেয়েটি পথের ধারে বাসের খোঁজে, চারটি যুবক হ্যাঁচকা টানে মনের সুখে মদ্যপানে, চালায় গাড়ি লাগাম ছাড়া শরীর জুড়ে পশুর খেলা, উল্লাস তার কান্না ঢাকে কেড়ে নিল উষ্ণতাকে। শীতল দেহ পথের ধারে চিল শকুনের ভোজের পাতে, মায়ের কান্না মোমের আলো, নিথর দেহ আগুন জালো, যৌবনের সহমৃতা পুড়ছে দেখো সতীর চিতা। সতীদাহ বন্ধ হবে কবে, সতীদাহ বন্ধ হবে কবে। একদম তাই। হয়তো তিনি যেটা করে গেছেন আমাদের জন্য, করে মানে আমাদের পরিবর্তন অবশ্যই এসেছে, কিন্তু বন্ধ হবে না কোনোদিনই কোনো কিছু, না হলে নিরুপমা হবে না, না হলে আরজিকর হবে না, সত্যি কথাই। তো আমরা এই সময়ের মধ্যে দাঁড়িয়েও আজকে ওনাকে খুবই মানে আমরা মনে করি এবং স্মরণ করি। আমাদের এই সময়ের মধ্যে যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তিনি একাধারে যেমন মানুষ ছিলেন, যেমন তার প্রতিভা ছিল তার অনেক, কিন্তু প্রতিভা থাকে মানুষের একাংশ মানুষকে, যেমন মেঘের মধ্যে যেমন বিদ্যুৎ ঝঙ্কায় তেমন কিন্তু প্রতিভা
কিন্তু তার যে মনোভাব, তার যে ভালো থাকা, তার যে ভালো, তিনি যে সত্যের প্রতি দৃঢ় ছিলেন, যেটা তাকে ইউরোপিয়ান কালচারের সাথে তাকে তুলনা করাতে, কারণ ইউরোপিয়ানরা প্রচন্ড ভাবে দৃঢ় প্রতিজ্ঞ এবং তাদের স্বভাব একদম নিরলস এবং সরস টাইপের ছিল, তার সাথে কিন্তু তাকে শুধুমাত্র তাকেই কিন্তু আলোচনার মধ্যে রাখা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এক অনন্য মাত্রা একজনকে পেয়েছিলাম, এবং আজকে তার হয়তো আর পাবো কিনা দ্বিতীয় বিদ্যাসাগর এটা সম্ভব হয়তো নয়, আর হবেও না, কিন্তু এইভাবে চলুক। এবং আড্ডা, কবিতা, এগুলো আমরা নিয়ে আমার মানে একটা কবিতায় আমি শেষে তাই বলেছিলাম যে তোমার মতো আজও ঈশ্বর প্রয়োজন, জীবন্ত মানব দেহধারী। এই বলবো এই কবিতাটা? আচ্ছা, আমরা একদম শেষের দিকে আছি। হ্যাঁ, তাহলে এই কবিতা বলি, মানে ওই কারণ তিনি তো অন্যরকম পথ দেখেছিলেন, হ্যাঁ, সেটাই আমাদের কাছে আজকে বিষয় পাওয়া। আজকে অনেক বাচ্চারা আছেন যারা হয়তো বিদ্যাসাগরকে ঠিকমতো চেনেন না, জানেন না, কিন্তু জানাটা দরকার। আজকের দিনে বিদ্যাসাগরকে জানা মানে ভীষণই দরকার। রবীন্দ্রনাথকে যেমন জানছি, রাজা রামমোহনকেও জানা দরকার, বিদ্যাসাগরকে জানা দরকার। এবং বিদ্যাসাগরের সমসাময়িক ছিলেন মদনমোহন তর্কালঙ্কার, যারা আমরা পাখি শখ করে রব আমরা কবিতাগুলো পড়ে থাকি, কিন্তু তিনিও কিন্তু তার সমতুল্য ছিলেন, হয়তো মানে তার মতো একদমই ওরকম ছিলেন না, কিন্তু তার বন্ধু ছিলেন, এবং বলা যায় যে একই বৃন্তে দুটি কুসুম। কিন্তু তার কিন্তু কবিতা বা লেখা তার ছিল, কিন্তু বন্ধুও ছিলেন খুব, কিন্তু তার সাথে যাই হোক বিচ্ছেদ ঘটে। তারপরেও কিন্তু তার বিদ্যাসাগর কিন্তু তার বন্ধুত্ব কিন্তু পালন করে গেছেন, তার পরিবারের প্রতি একটা দায়বদ্ধতা রেখে গেছেন। তো তার কিন্তু তার মধ্যে যে দৃঢ় প্রতিজ্ঞ এবং সবসময় একটা সাহিত্য মনজ্ঞ মানুষ, মানে কি যে অন্ধকার দিকটাকেও আলোর দিকে নিয়ে আসে, সেটা কিন্তু ওনার মধ্যে বরাবরই ছিল। আর তিনি তো মানে মানুষের প্রতি ভালোবাসা, সেটাই তো তার ছিল। তিনি প্রকৃত ঈশ্বর, যিনি আমাদের হাতে তুলে দিয়েছিলেন বর্ণ পরিচয়, সেই কালো অক্ষর যেন পিচ ঢালা পাকা রাজপথ আমাদের এগিয়ে নিয়ে গেছে দূর থেকে বহু দূরে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। হে ঈশ্বর, সাদা ক্যানভাসে রঙের প্রলেপ, তুলি হাতে তোমার বিপ্লব, অনমনীয় চেতনার উন্নত শির, না পাওয়া মানুষের পথের দিশারি, আজও তোমার মতো ঈশ্বর প্রয়োজন, জীবন্ত মানব দেহধারী। বাহ, খুব সুন্দর। আমরা আজকে একদম শেষ সময়ে চলে এসেছি। আপনারা যারা দেখছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন, সঙ্গে থাকুন, এইভাবেই চলতে থাকুক আমাদের সাহিত্য আড্ডা এবং জানা অজানা প্রশ্ন। যদি কেউ চান তাহলে আপনারা প্রশ্ন অনলাইনের মাধ্যমে করতে পারেন, এবং এইভাবেই প্রত্যেকবার বৃহস্পতিবার দুপুর 2টায় আপনারা লাইভ দেখতে পাবেন, এবং পুনঃপ্রচার পরের দিন সকাল 7টায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।